চিফ হুইপের বক্তব্যটা আসলে সঠিক না। মাসে 200 কোটি টাকা না, এটা অসম্ভব। অনেক টাকা ভর্তুকি সরকার বহু আগে থেকে দিত। 2022-23 সালে সরকার এনার্জি সেক্টরে যে ভর্তুকি দিতেন, সেই ভর্তুকির পরিমাণ ছিল 29,511 কোটি টাকা। এবং এটা 2023-24 সালে 35,000 কোটি টাকা হয়েছিল। হুম। ফলে বোঝাই যাচ্ছে যে এনার্জি সেক্টরে আমাদের সরকারগুলি বহু আগে থেকে ভর্তুকি দেন। এবং এই ভর্তুকির একটা বিরাট অংশ চলে যেত হচ্ছে পাওয়ার যারা তৈরি করে তাদের কাছে। তারা ক্যাপাসিটি চার্জের দাম হিসেবে এই ভর্তুকিটা নিয়ে নিত এনার্জি সেক্টরে। কিন্তু এর বাইরেও ফুয়েল খাতে সরকার ভর্তুকি দিত। তবে পেট্রোল এবং অকটেনে বাংলাদেশে কোনো সরকার কখনো ভর্তুকি দেয়নি। হুম। সরকার ভর্তুকি দেয় ডিজেলে এবং ফার্নেস অয়েলে। ডিজেল এবং ফার্নেস অয়েলের যে ভর্তুকিটা দেয়, ফার্নেস অয়েল মূলত ব্যবহার করা, অথবা এইচএফও বলে যেটাকে, এটা ব্যবহার করে মূলত পাওয়ার জেনারেট করে যারা, তারা। আর ডিজেল ব্যবহার করে পাওয়ার জেনারেট করার জন্য কিছু ব্যবহার করা হয়, আর বাকিটা ব্যবহার করা হয় দূরপাল্লার যানবাহন, লঞ্চ, আমাদের যে লোকোমোটিভ আছে অর্থাৎ হুম। ট্রেন, এইগুলিতে ডিজেল চালিত যানবাহন। সরকার জেট ফুয়েল এবং অকটেন পেট্রোলে কোনো ভর্তুকি দেয় না। কেন দেয় না? কারণ সরকার সবসময় এটাই মনে করতো যে অকটেন পেট্রোল ব্যবহার করে একটু ধনী ব্যক্তিরা, তারা অকটেন এবং পেট্রোলের সঙ্গে যে অতিরিক্ত টাকাটা নেওয়া হয়, ওই টাকাটা সরকার সমন্বয় করতে হচ্ছে নিচের দিকে ডিজেলে এবং ফার্নেস অয়েলে যে ভর্তুকি দেয় সেইখানে। হুম। এটাই কিন্তু সরকারের পলিসি ছিল। সেই পলিসি কিন্তু এখনো বদলায় নাই, সেই পলিসিটাই আছে। এবং সেই হিসেবে 167 কোটি টাকা যদি ডেইলি ভর্তুকি তারা দেন, তাহলে হিসাবে 170 কোটি টাকা ধরে নেন। 30 দিনে হুম। তাহলে ভর্তুকিটা হচ্ছে 3,000 কোটি, আর আহ আর হচ্ছে 3 × 7 = 2,100 কোটি। হুম। ঠিক আছে? তাহলে 70 কোটি টাকা হলে 2,100 কোটি, তার মানে 5,100 কোটি টাকা ধরে নেন। অ্যাজ এ হোল 5,000 কোটি টাকা ভর্তুকির কথা এখন সরকার বলেছেন। তো এই 5,000 কোটি টাকা ভর্তুকির মধ্যে এখন কিন্তু যে দাম রয়েছে, তাতে হয়তো অকটেনেও সরকার সমান সমান হয়ে গিয়েছে। অকটেনের দাম, অকটেন এবং পেট্রোলে ভর্তুকি দিতে পারার কথা না, ভর্তুকি দেওয়ার কথাও না। তারপর যদি দেন 2-1 টাকার বেশি দিচ্ছেন না, আমার ধারণা থেকে বলছি। মূল যে ভর্তুকিটা, এটা ডিজেলে দিতে হচ্ছে। এবং ডিজেলে ভর্তুকি না দিয়ে কোনো উপায় নাই, কারণ ডিজেলের ভর্তুকি তুলে নিলেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং একটা বিরাট ইনফ্লেশন হাইক হবে। এমনিতে ইনফ্লেশন 9%-এ আছে, এইটা 11-12%-এ চলে যেতে পারে বা আরো বেশি হতে পারে, আমরা জানি না। কারণ ডিজেলে আমাদের পণ্য পরিবহন হয়, ডিজেলে আমাদের ম্যাস ট্রান্সপোর্ট গুলি ব্যবহার করা হয়, ডিজেলে হুম। আমাদের পাওয়ার জেনারেট করা হয়। অতএব সরকার কিন্তু এরকম একটি অবস্থার মধ্যে আছে যে সরকারকে ডিজেলে ভর্তুকি দিয়ে যেতে হচ্ছে, তা না হলে বাজারে আহ দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সরকার যদি এক্সট্রা ভর্তুকি দিয়েও থাকেন, সেটা 23-24 সালের সাথে তুলনা করলে হয়তো 1,500 কোটি টাকা অতিরিক্ত দিচ্ছেন। হুম। এই হচ্ছে আমার একটা ধারণা আর কি। এখন এইটা তো সাময়িক, অতএব আজকে দিচ্ছেন, আগে আরো 1 মাস দিবেন, 2 মাস দিবেন, বাট এটা তো মাসের পর মাস চলবে না, 5-6 মাস চলার কথা না। অতএব এইটুকু আহ সহ্য করার ক্ষমতা হয়তো সরকার থাকার কথা, আমি যতটুকু মনে করি। আরেকটা বিষয়, একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে বহু তেল আমদানিকারক বা যারা তেল আনেন বাংলাদেশে, তারা তেলের ট্যাঙ্কার, ছোট ছোট ট্যাঙ্কারে কিন্তু এই তেল লাইটারেজ করতে হয়। তেলের ট্যাঙ্কার কিন্তু আমাদের কর্ণফুলী বন্দর পর্যন্ত আসে না। নিশ্চয়ই জানেন যে তেলের বড় ট্যাঙ্কার আসে হুম। হচ্ছে দূরবর্তী জায়গায় থাকে, এবং ছোট ছোট ট্যাঙ্কারে করে এই তেলগুলি নিয়ে আসা হয়। অনেক ট্যাঙ্কার নাকি তেল ভর্তি করে ভাসিয়ে রাখা হয়েছে, এরকম একটা গুজব আছে। এই কারণে যে সরকার কিছুদিনের মধ্যে তেলের দাম হুম। বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেবে। হুম। বাড়িয়ে দিলে তখন তারা একটা বৃহৎ মুনাফা করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন, এবং সেই কারণে তারা তেল এরকম ছোট ছোট ট্যাঙ্কারের মধ্যে লোড করে রেখে দিয়েছেন। এটা সত্য কিনা জানি না। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে কোস্টগার্ড এবং নেভিকে ব্যবহার করে এই ধরনের কোনো ট্যাঙ্কার যদি সত্যিই ভেসে থাকে, এমনকি দূর সমুদ্রেও, তাহলে এটা দেখা দরকার যে আসলে কেউ এরকম তেল ভাসিয়ে রেখেছেন কিনা, দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন কিনা। তৃতীয় যে অভিযোগটি এসেছে, সেটি হচ্ছে যে তেল মিয়ানমারের পথে পাচার হয়। এই যে মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং আমাদের চারপাশে যে ইনসার্জেন্সি রয়েছে, সেইখানে তারা যানবাহন ব্যবহার করার জন্য তারা তেল নেওয়ার চেষ্টা করেন, যে তেলটা তারা কোনোভাবে সংগ্রহ করতে পারেন না তাদের নিজেদের দেশ থেকে, কারণ ওইখানে তো তেলের সরবরাহ নাই। ইনসার্জেন্ট যারা যারা হুম। হুম। বিদ্রোহ করেছেন, যারা আহ, বাহিনী, যারা মিয়ানমারের আহ, সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছেন, এরকম লোকেরা তেলের হুম। যদি সত্যিই তেল পাচার হয়ে থাকে, তাহলে সেটাও সরকার বন্ধ করা দরকার। এই সবকিছু মিলে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যেখানে
কোনোভাবে তেল বাইরে চলে যাচ্ছে কিনা, কারণ আমাদের এখানে ভর্তুকির তেল সস্তা, হুম ফলে এই তেল কোনোভাবে বাইরে চলে যাচ্ছে কিনা এটাও দেখতে হবে। কেউ তেল মজুত করে ব্যবসা করার চেষ্টা করছে কিনা এটা দেখতে হবে। পেট্রোল পাম্পগুলি ইচ্ছা করে তাদের ট্যাঙ্কে তেল রেখে পরে 20 টাকা বা 25 টাকা বেশি দিলে পরে কাউকে কাউকে তেল সরবরাহ করছেন কিনা এটা দেখতে হবে। এবং এটাও দেখতে হবে যে কেউ তেলের দাম বেড়ে যাবে এই আশায় তেলের ট্যাঙ্কার ভাসিয়ে রেখেছেন কিনা আচ্ছা, দূরবর্তী এই সমুদ্রে, যে যে পরে বিষয়গুলো যে এগুলাকে ই দেখতে করা হবে হবে। বলছেন ডাক্তার আব্দুল নট্ট স্যার, যে পাচার হচ্ছে কিনা বা মজুদ রাখছে কিনা পরবর্তীতে দাম বাড়বে এইরকম আশায়, এই বিষয়গুলো দেখার মেকানিজম সরকারের কেমন বলে মনে হয়? কারণ একটা বিষয় একটু মানে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে 2025-এর মার্চে, মানে তখনকার রোজার সময়ের কথা বলছেন, যে সেই সময় 12,000 মেট্রিক টন ডিজেল, উনি অকটেন পেট্রোলেরও একটা হিসাব দিয়েছেন, এটা একদম লিটারেলি দ্বিগুণ হয়ে গেছে 26-এর মার্চে। 24,000 থেকে 25,000 মেট্রিক টন ডিজেল লাগছে, মানে আগের বছর যা লাগতো তার দ্বিগুণ চাহিদা হয়ে গেছে। তো এত চাহিদা বাড়লো কেন? আপনি বলছেন যে এইগুলো, সেগুলো আসলে যথাযথভাবে দেখা হচ্ছে, মানে কোথায় যাচ্ছে এই দ্বিগুণ চাহিদা, কোত্থেকে আসলো? এটা কি বোঝার উপায় আছে?